সবাই জানো যে টেন্স এবং টাইমের মধ্যে একটা রেসিপ্রোকাল রিলেশন আছে, একটা পারস্পরিক সম্পর্ক আছে। টেন্স অর্থাৎ ক্রিয়ার রূপ পাল্টে দিলে টাইম অর্থাৎ কাল পাল্টে যায়। তো আজকে কিন্তু সেরকম ফিউচার ইনডেফিনিট টেন্স অর ফিউচার সিম্পল টেন্স। সো আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই ফিউচার ইনডেফিনিট টেন্স, তো এখানে ক্রিয়ার এমন একটা রূপ যে রূপটা ভবিষ্যৎ সময়ের কোনো কাজকে বোঝাবে। তার মানে the action will happen in the future, right? অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরকম বোঝাবে। So I can detail the definition here যে রূপ। ক্রিয়া তো এরপরে আমাদের যেটা প্রয়োজন হয় এই সংজ্ঞাটা জানার পরে, যখন আমরা সংজ্ঞাটা ক্লিয়ারলি বুঝতে পারবো, তখন কিন্তু এবার সেন্টেন্সের স্ট্রাকচারটা আমাদের লিখে নিতে হবে। সো আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা লিখে নেব। এটাকে বাক্য গঠন বলা হবে, ঠিক আছে? সাবজেক্ট প্লাস shall oblique will plus v always one, okay, plus o. সো দেখো, মেইন যে জায়গাটা সেটা হচ্ছে এই যে মাঝখানে টেন্স, এই জায়গাটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। বাকিটা প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট এন্ড অবজেক্ট এটা কিন্তু সবসময় দুই সাইডে থাকবে, মাঝখানে এটা হচ্ছে টেন্স। ওকে, এই টেন্সটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো কোনো একটা কাজ, যে কাজটা ঘটবে ভবিষ্যতে এরকম বোঝাতে কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। তো আমরা একটু কল্পনা করতে পারি, যেমন মনে করো আমি স্কুলে যাব। তো look here, এখানে কিন্তু সাবজেক্ট প্রথমে রয়েছে। সো সাবজেক্ট আমরা কোথায় পাবো সেটা নির্ভর করছে ভার্বের উপরে। প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাবো, অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করব, কে যাবে, কে যাবে, আমরা উত্তর পাচ্ছি সেটা হচ্ছে আমি, রাইট? এই আমিটা হবে সাবজেক্ট, দেখতে পাচ্ছেন? এই আমিটা হলো সাবজেক্ট। দেন আবার যদি প্রশ্ন করি কি যাবে, কাকে যাবে, দেখো অবজেক্ট পাওয়া যাচ্ছে না। তার মানে এই যে ভার্বটা রয়েছে, যাবো ভার্বটা রয়েছে, এই যাওয়া থেকে যাব, যায়, এগুলো হচ্ছে সবই ইনট্রানজিটিভ ভার্ব, সবই ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্ম ক্রিয়া, এরপরে কোনোদিন অবজেক্ট বসে না, এটা মনে রাখতে হবে। সো লেটস ট্রান্সলেট ইন ইংলিশ নাও। I for army, right? It's I. Then it comes shall. I shall, we shall. I shall, we shall. Okay? And after all the rest words, it comes will. প্রত্যেকটা বাকি যে নাউন আর প্রোনাউন গুলো আছে সেগুলোর পরে কিন্তু will বসবে। তাহলে I অবলিক will, I or we, এইগুলোর পরে সবসময় shall বসে। বাকি যেগুলোর মনে রয়েছে, যেগুলো নাউন বা প্রোনাউন পড়ে রয়েছে সেগুলোর পরে সবসময় কিন্তু will বসবে, এটা মনে রাখবে। তাহলে I shall,
আমরা কিন্তু বাক্য গঠন অনুযায়ী কিন্তু লিখছি। দেখো শ্যাল অবলিক উইল, দেন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। সো এখানে যাব তবেই মানে হবে এই শ্যাল অবলিক উইল এর পরে এই ভার্বের ফর্মটা প্রেজেন্ট ফর্ম করতে হবে, তবেই যাব অর্থে এটা তৈরি হয়ে যাবে। ওকে, আই শ্যাল গো, আমি যাব। দেখো স্কুল নেই, আছে কি স্কুলে, এ বিভক্তি, এটা একটা দিক বোঝাচ্ছে, যাওয়ার দিক। সো স্কুলের দিক, আমার যাওয়ার দিকটা হচ্ছে স্কুলের দিক। দিক বোঝালে প্রিপোজিশন হিসেবে এই এ বিভক্তির জন্য, এই দিক বোঝানোর জন্য টু বসে। আর বাংলা আর ইংরাজির মধ্যে পার্থক্য এটাই, বাংলাতে দেখো স্কুলে এ শেষে আছে, সেটা কিন্তু প্রিপোজিশন হিসেবে সবসময় প্রিপোজিশন, মানে নাউনের ঠিক বিহাইন্ডে বসবে, পিছনে বসবে, মনে রাখতে হবে আগে বসবে। সো আই শ্যাল গো টু স্কুল। ক্লিয়ার? এইবারে এই যে বাক্যটা রয়েছে, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, এই যে সেন্টেন্সটা রয়েছে না, এই সেন্টেন্সটা আমি আরেকবার লিখবো, কারণ এখানে শেখার আছে। দেখো এই সেন্টেন্সটা আমি কপি করে আবার কিন্তু পেস্ট করেছি, এই বাক্যটা আমি লিখবো, তবে এই যাবোটা আমি করবো যাবই, যাবই। এই যাবই করেছি মানে একটু জোর দিয়ে বোঝানো হচ্ছে তো, মানে একেবারে বাধা ধরা, হ্যাঁ মানে খুব ফোর্সিভলি বলা হচ্ছে যে উনি যাবেই, মানে মিস করবে না, এরকম একটা ব্যাপার, মানে আমি যাবই, কাজটা ঘটবেই, এরকম একটা ব্যাপার। সেই অর্থে আমাদের কিন্তু এই যে আই শ্যাল উই শ্যাল আছে না, এই আই শ্যাল উই শ্যাল এর জায়গাটায় সবসময় না উইল বসে যাবে, তখন একটু নিয়মের ব্যতিক্রম হয়ে যায়, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে ইউ উইল, হি উইল, দে উইল, এগুলোর পরে শ্যাল হয়ে যাবে। ওকে, নিয়মটা জাস্ট একটু বদলে যাবে। তাহলে ট্রান্সলেশন আমরা করব। তাহলে আই শ্যাল গো, আমি যাব, আই উইল গো, আমি যাবই, ঠিক আছে। সো আমরা ট্রান্সলেট করব, আই দেন উইল গো, হয়ে গেল আমি যাবই। বাকি যে উপরে যে স্কুলে রয়েছে, সেই স্কুলের ট্রান্সলেশনটা সেটা হয়ে যাবে স্কুল, না টু স্কুল, টু স্কুল, যেহেতু স্কুলের দিক বোঝাচ্ছে, আমরা জানি দিক বোঝানোর জন্য যে প্রিপোজিশন সেটা হচ্ছে টু হয়, টু স্কুল। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কিন্তু জোর দিয়ে বোঝানোর জন্য চেঞ্জ হয়ে, ক্লিয়ার? আচ্ছা, রূপে আমি আবার একটা বাক্য চর্চা করতে পারি, শুধু আমি নয়, তোমরাও কিন্তু খাতা নিয়ে এইভাবে কিন্তু চর্চা করতে পারো, লিখতে পারো আমার সাথে সাথে। সো ঠিক অনুরূপে আমরা লিখতে পারি যে তারা ফুটবল খেলবে, যেহেতু ফিউচার টেন্স হচ্ছে তাই এখানে আহ, খেলবে মানে ব বে এরকম কিন্তু থাকবে ক্রিয়ার শেষে। সো তারা ফুটবল খেলবে। ও, তো দেখো এখানে যে বাংলা বাক্যটা হয়ে গেছে, এটাকে আমি মার্ক করে রাখবো, আমি রেড কালার করে দিলাম। তো এই ভার্বটা ঠিক যেমন কান টানলে মাথা আসে না, ওই ওরকম বিষয়, এই ভার্বটা যখনই তুমি খুঁজে পাবে তখন কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট ওরা কিন্তু সব সময় চলে আসবে, মানে ওদেরকে সহজে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। ভার্ব পেয়ে যাওয়া মানে ভার্ব সাবজেক্ট অবজেক্ট আমাদের চিনে নিতে আর অসুবিধা হবে না, কারণ আমরা বাঙালি তো, আমরা একটা পদ্ধতিতে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট পেতে পারি। ভার্বকে সবসময় কে দিয়ে প্রশ্ন করতে হবে, যে ভার্ব থাকবে সেই ভার্বকে ওই ভার্ব দিয়েই প্রশ্ন করতে হবে কে দিয়ে, মানে ঠিক কিরকম একটু বুঝে নাও। সেটা হচ্ছে কে খেলবে, কে খেলবে, উত্তর তারা খেলবে, এই তারাটা হয়ে যাবে। আবার এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে, বাক্যের মধ্যে যে উত্তরটা পেয়ে যাব সেটা হয়ে যাবে অবজেক্ট। কি খেলবে, কাকে খেলবে, ওকে। আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ফুটবল, রাইট? তো তারা ফুটবল খেলবে, তো এখানে এই তারা ফুটবল, তারা আর ফুটবল এটা কিন্তু সাবজেক্ট এন্ড অবজেক্ট হয়ে গেল, ক্লিয়ার? তো আমরা এটাকে ট্রান্সলেশন করব। তাহলে সবাই তো জানো যে সাবজেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তারা, THEY, দে। তো স্ট্রাকচার অনুযায়ী একটু ভালো করে দেখে নাও স্ট্রাকচারটা কি আছে। এই সাবজেক্টের পরে এখানে কিন্তু শ্যাল অবলিক উইল এটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ? ওকে, তো সাবজেক্টের পরে শ্যাল অবলিক উইল আছে। তো দের পরে তাহলে
কি হবে একটু বলে দেবে, কারণ আই শ্যাল, উই শ্যাল এগুলো হয়েছে। যদি না বুঝতে পারো তাহলে একটু সবাই মিলে আমরা গান গাই, আই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম। তাহলে উই শ্যাল ওভারকাম দিয়ে একটা কিন্তু সং আছে, রাইট? তারপর বুঝে নিতে হবে, সো আই শ্যাল, উইল শ্যাল, ক্লিয়ার? সো এরপরে দের পরে, মানে দের পরে তাহলে শ্যাল উইল এর মধ্যে কোনটা হবে বুঝতে পারছো, উইল হবে, দে উইল। তাহলে দে উইল, দেন ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম আমাদের স্ট্রাকচারে দিয়ে রেখেছি, আমি আবার তোমাদেরকে দেখাবো। দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তো প্রেজেন্ট ফর্মটা বসালেই তখন কিন্তু এই খেলবে, এই ববে এগুলো চলে আসবে, ওকে? তাহলে প্লে মানে হচ্ছে খেলা করা, ওকে? সো দে উইল প্লে, কি খেলবে? ফুটবল। এস এফ ডবল ও টি বি এ ডাবল এন। তো এটা হলো সেন্টেন্স, ওকে? তাহলে ভার্বের যে জায়গাটা, সেই জায়গাটা আমি রেড কালার করে দিলাম। বাকি যে দুই সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সাবজেক্ট এন্ড দেন অবজেক্ট। তো এরপরে যে টেন্সটা রয়েছে সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সেটাও কিন্তু আলাদাভাবে আমরা শিখবো, এবং তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই পরবর্তী যে ভিডিওটা আপলোড করব সেটা একেবারে নাকের ডগায়, একেবারে ফোনের উপরে দেখবেন নোটিফিকেশন হয়ে যাচ্ছে আমার চ্যানেল থেকে। তার জন্য definitely just don't forget to subscribe my channel and hit the bell icon, please. Thank you so much.